আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। আমরা এই ভারতকে রেল লাইন উদ্বোধন করতে, রেল লাইন চালু করতে দেব না এবং দেইনি। এবং আজকের এই পরিস্থিতি প্রমাণ করে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারা একটা প্ল্যান নিয়েছে এবং এই জন্য আমরা দেখেছি যে 54টি অভিন্ন নদীতে তারা টিপাই মুখে বাঁধ নির্মাণ করে তারা বিভিন্নভাবে বাংলাদেশের যে পানির যে প্রবাহ, এই প্রবাহটাকে তারা আটকে দিচ্ছে। ভারতের সাথে আমাদের প্রায় অনেকগুলো জায়গাতে তারা ড্যাম নির্মাণ করেছে, ক্যানেল নির্মাণ করেছে, তার মানে স্বাভাবিক পানির যে প্রবাহ এটাকে তারা বাধাগ্রস্ত করছে। পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ, তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা। একটা লাইট, অনেক পাওয়ারফুল একটা লাইট ছিল, ওই লাইটটা ধরছে, লাইটটা ধরার সাথে সাথে বলছে এই যে পাইছি, মাদানিরা পাইছি, এই যে বসে আছে। একটা কথা বলে নেওয়া ভালো, আমার গায়ে কিন্তু তখন কিছুই নাই, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, বা একটা নর্মাল একটা ফতুয়া আর লুঙ্গি। আর লুঙ্গিটাও আমি যেহেতু ডিঙ্গাইছি, গড় ডিঙ্গাইতে হয়েছে, ঘুমের মধ্যে তো সবসময় লুঙ্গি ঠিক থাকে না, ওই অবস্থায় আমি ধরে রাখছি। লুঙ্গি পরার সময়টা পর্যন্ত আমি পাচ্ছি না। ওরা লাথি দিয়ে, আমি যে রুমে ছিলাম এই রুমে ঢুকে লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলে, দরজা ভেঙে একবারে ঢুকে যায় ভিতরে। ভিতরে ঢুকাই মানে আমাকে ওরকম মুখে হাত দিয়ে ধরে ফেলে ঠাস করে। আমি তখন বলি যে আপনারা যারাই আছেন দয়া করে আমাকে একটু পাঞ্জাবিটা পরার সুযোগ দেন। আরেকজনকে বলছে তাড়াতাড়ি টুপি পরাও। মানে ওরা ওই কালো একটা 2-3 বলি একটা কাপড়, মানে 2-3টা বাজ একসাথে মনে হয়, কাপড়টা খুব মোটা, এগুলোরে পরাইলে এটা টুপি বলে। এটা এখান থেকে টান দিলে এই পর্যন্ত চলে আসে, টান দিয়ে কালো একটা কাপড় আমাকে পরাই দিচ্ছে। এইভাবে একজন এদিকে ধরছে, একজন এদিকে ধরছে, একেবারে আলগি দিয়ে আমাকে একবারে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশে যে বর্তমানে বন্যার পরিস্থিতি, তাহলে কি ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছে বা বাংলাদেশের ক্ষতি করার জন্য ভারত পায়তারা করতেছে? এবং কি আরও দুটি গরম খবর আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো শেখ হাসিনার আত্মহত্যা করা দরকার ছিল, পালানোর চেয়ে শেখ হাসিনার আত্মহত্যা করাই ভালো ছিল। প্রিয় দর্শক, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কথাটি বলেছেন। তার সাথে সাথে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। রফিকুল ইসলাম মাদানী, সবাই খুব ভালো করে তাকে চেনেন, তাই না? একজন শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়নাঘরের মধ্যে রেখে বা টর্চার সেলের মধ্যে রেখে তার সাথে এমন কিছু কার্যকলাপ করেছে যেগুলো শোনার সাথে সাথে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ডিবি প্রধান হারুন আর রশিদ রফিকুল ইসলাম মাদানীর সাথে এমন কাণ্ড ঘটিয়েছে যেটা শুনলে বুঝবেন ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেবরে 100 বার ফাঁসি দিলেও মনে হয় কম হবে। হ্যাঁ, তারা তো দেখতে খুব একদম অজগবে আল্লাহ সালামের মতো দেখা গেছে। ডিবি প্রধান হারুনকে দেখতে তো খুব ভালো মানুষ মনে হয়, তাই না? সে যে কত বড় বদমাইশ, পাক্কা বদমাইশ, সেটা হয়তো রফিকুল ইসলাম মাদানীর এই জবানবন্দি থেকে শুনলেই বুঝতে পারবেন। তো সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা লাইভ টক শোতে রফিকুল ইসলাম মাদানী বিস্তারিত আলোচনা তুলে ধরেছে। তা আমি আর কথা বাড়াবো না ভাই, গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও আগে দেখে আসি। আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। 1977 সনে ভারত বাংলাদেশের সাথে 5 বছর মেয়াদী একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল, যেই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে, সবচেয়ে শুষ্ক মৌসুমে, তখন সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে 70 থেকে 80,000 কিউসেক, ওই সময় থাকতো। সেখান থেকে অন্তত 34,500 কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে। অল্প পানি থাকলো, যত পানিই থাকুক, ওখানে যদি 40,000 কিউসেকও থাকে 34,500 বাংলাদেশকে দিতে হবে। এই ধরনের একটা অসাধারণ চুক্তি জিয়াউর রহমান আমলে হয়েছিল, এটাকে আমরা গ্যারান্টি ক্লজ বলতাম। এটা চুক্তি আছে এখন, আমি কোনো কিছু বানিয়ে বলছি না, সাংবাদিক ভাইরা খুলে দেখবেন যে যেই পরিমাণ পানি থাকুক 34,500 কিউসেক দিতে হবে। কিন্তু এটা জিয়াউর রহমান সাহেবের একক কৃতিত্ব ছিল না, এটা ছিল মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা মার্চের ফসল। আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষকে। ওই সময় একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ছিল, আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এটার একটা কাভারেজ দেওয়া হয়েছিল, ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ মহলে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। 77 সনে আমরা চুক্তিটা পেয়েছিলাম। 1 নম্বর হচ্ছে ফারাক্কা মার্চের কারণে, 2 নম্বর হচ্ছে জিয়াউর রহমানের আমলে জিনিসটা সাধারণ পরিষদে তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে, এবং এখানে স্পেশাল পলিটিক্যাল কমিটিতে একটা কনসেনসাস স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল, যেই স্টেটমেন্টের কারণে 77 সনে চুক্তি হয়েছিল, 5 বছর মেয়াদী চুক্তি ছিল।
আজকে প্রসঙ্গক্রমে বলি, আপনারা দেখবেন কিছু হলেই আমার খুব এটা ফানি লাগে, কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দায়ী, সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী। তো তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো, যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট, কত কুৎসিত, দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ। এটা হচ্ছে জাস্ট ফারাক্কা ব্যারেজ উদাহরণ থেকে বললাম, আরো বহু উদাহরণ আছে, এটা আলোচনার মূল বিষয় না এখন। তাহলে আমার শুধু একটা জিনিস মনে হয়, আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই, আমরা যখন বিভিন্ন কারণে হতোদ্যম হয়ে যাই, তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি, আমরা যদি নিজের দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি, আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবনে ঘটাতে পারবো। সেই দিনের অপেক্ষা আমরা থাকবো। আমরা আশা করব মাওলানা ভাসানী যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাবো। পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ, তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা। আমাদের সবশেষ কিন্তু নির্বাহী আদেশে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল এবং নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আছে। সেই ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা উঠানোর ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি, আপনাদের পদক্ষেপগুলো কি? হ্যাঁ, ঠিক আছে, এটা মুখের একটা কথা ছিল কোন সময়, যখন ওনারা আত্মহত্যা করবেন তার আগে। পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ, তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা। তো এই সময় হুশ ঠিক থাকে না মানুষের, বেহুশ হয়ে একটা কথা বলেছেন যে সরকারের আসলেই কোনো নৈতিক বৈধতা ছিল না, আইনগত বৈধতাও ছিল না, সেই সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারই আসলে বৈধ হতে পারে না। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি, আরও জানাবো যে তাদের নির্বাহী আদেশে যা কিছু অত্যাচার করা হয়েছে এক আদেশে সবগুলোই খারিজ হওয়া উচিত। আপনি গতকালকে বলেছিলেন যে জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না, আসলে এই এমন সিদ্ধান্ত জামাত সংগঠন হিসাবে ওরকম কোনো মামলা করবে না, তবে আমাদের হক যে জায়গায় সংগঠন সেটা নষ্ট করা হয়েছে সেই জায়গায় তো আমরা যাবো। আমরা মিল করতে চেয়েছি খুন, গুম, হত্যা, দর্শন, রাজধানী যা করেছে, লুণ্ঠন, আওয়ামী লীগ যা করেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করবে এবং আমরা তাদেরকে সহায়তা দেবো। ইসলামী দলের সাথে কি আপনারা একসাথে নির্বাচন করবেন, নাকি আপনারা নিজেরা বিরোধী দল হিসেবে নির্বাচন করবেন, নাকি বিএনপির সাথে? যেমন তাহুল ইসলাম বাংলাদেশে বলেছিলেন যে ইসলামী দলগুলো জোট বেঁধে নির্বাচনে যাবে নাকি, ব্যাপারে আপনারা কথা একমত? ঠিক আছে, ধরেন সময়টা এখন খুব গুরুত্বপূর্ণ। সরকারটা কেবল বসলো, আর 15.5 বছরের পুঞ্জীভূত জমাট অনেক সমস্যা তাদের সামনে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগ বলতে কিছু ছিল না। তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন, এমনকি মানবাধিকার কমিশনের কী অবস্থা এটাও আপনারা জানেন, অডিটর জেনারেল অফিসের কী অবস্থা সেগুলো আপনারা জানেন। সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। গোটা পুলিশ বাহিনীকে একটা লীগ বাহিনীতে পরিণত করা হয়েছে। আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছেন। তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে। এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব দিই যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব। এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের টেনিয়র কতদিন হওয়া উচিত, এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কী শিল্পে অংশগ্রহণ করব। সময়ের মতো ইনশাল্লাহ আপনাদের সাথে যেহেতু আমাদের পথ চলা আছে আপনারা জানবেন, এবং এই ক্ষেত্রে আপনাদের মূল্যবান পরামর্শ আমরা ধারণ করবো সম্মানের সাথে। সেটাও সময় আসেনি, সময় আসলে আপনারা। রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে, আর নির্বাচনে যে সকল আওয়ামী লীগের সাথে যোগ দিয়া যে সকল দল নির্বাচন করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শেখ হাসিনা দেশে নেই, এবং নির্বাচনে জয়লাভ করার পর দেশে মানে দাদা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন তাকে শেখ হাসিনাকে দেশে আনানোর জন্য আপনাদের রাজনৈতিক কোন ধরনের পদক্ষেপ আছে কিনা, এবং কতদিনের ভিতরে? আমরা বুঝতে পারছি আপনার প্রশ্নটা, ধন্যবাদ। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নাই, কথা তো প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বলতেন না, তো সেটা তাকে দিয়ে পরীক্ষা হোক, অসুবিধা থাকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন, এবং একই সাথে আমরা লেবার পার্টির নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। আমরা মূলত বসেছিলাম একসাথে, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি, এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা আগামীতে কী করতে পারি সেগুলো নিয়ে আমরা কিছু পরামর্শ করেছি। এবং আপনারা জানেন যে আমরা 20 দলীয় জোটে দীর্ঘদিন একসাথে কাজ করেছি, যদিও বর্তমানে আমাদের সেই জোটটি সেভাবে নেই, কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক রয়ে গেছে। এটার চেয়ে বড় কথা হলো যারা রাজনীতি করেন তারা দেশের জন্য, মানুষের জন্যই রাজনীতি করেন। এই হিসাবে এত বড় একটা পরিবর্তন, যেখানে সকলের আপামর ছাত্র জনতা সহ জনসাধারণের অংশগ্রহণ ছিল, নারী, পুরুষ, আবার বৃদ্ধ, বনিতা, শিশু সবাই ছিল যে আন্দোলনে, এবং কম বেশি সকল গ্রুপের মানুষই শাহাদাত বরণ করেছে। আমরা প্রথমে যারা এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জালিমের বুলেটে অথবা বিভিন্নভাবে আঘাত পেয়ে, তাদের রোহের মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহর দরবারে তাদের শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করছি। সুসন্তপ্ত পরিবার যারা আছেন, আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল আতা করেন সেই দোয়া করছি। আহত যারা আছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন, এটা দোয়া করছি। আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি, এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা করব, আমরা সবাই একমত যে দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন, এখনও আছেন, ভালো কাজে, দেশ গড়ার কাজে। আমরা আপনাদেরকে আশা করি যে সবসময় সঙ্গী হিসাবেই পাবো। এই কথাগুলো বলে আমি আপাতত এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, ওনার কথাটা শেষ হোক।
একটা প্রশ্ন ছিল আপনার ওনার কাছে। কথা শেষ হওয়ার কথা। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির আমরা এই ভারতকে রেল লাইন উদ্বোধন করতে, রেল লাইন চালু করতে দেব না এবং দেইনি, এবং আজকের এই পরিস্থিতি প্রমাণ করে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারা একটা প্ল্যান নিয়েছে এবং এই জন্য আমরা দেখেছি যে 54টি অভিন্ন নদীতে তারা ট্রিপাই মুখে বাঁধ নির্মাণ করে তারা বিভিন্নভাবে বাংলাদেশের যে পানির যে প্রবাহ, এই প্রবাহটাকে তারা আটকে দিচ্ছে। ভারতের সাথে আমাদের প্রায় অনেকগুলো জায়গাতে তারা ড্যাম নির্মাণ করেছে, ক্যানেল নির্মাণ করেছে, তার মানে স্বাভাবিক পানির যে প্রবাহ এটাকে তারা বাধাগ্রস্ত করছে। অন্তর্বর্তীকালীন সরকার যে আমরা পেয়েছি বিগত 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের যে আগমন, এই আগমনে আমরা আনন্দিত। আমরা মনে করি যে বাংলাদেশে নতুন সূর্যোদয় হয়েছে এবং বাংলাদেশের একটা খাই খাই এবং লুটপাটের যে রাজনীতি এর অবসানের জন্য একটা যে এই বাংলাদেশের বিরাজনীতিকরণ এবং বাংলাদেশকে যে একটা অস্থিরতা এবং অসুস্থ রাজনীতির চর্চা শুরু হয়েছিল সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আমাদের বেশ কিছু সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করবেন। আপনি বলেছেন যে আমাদের পানি নিয়ে ভারতের যে নোংরামি, আমি এটাকে নোংরামি মনে করি। যে পানি আমাদের অধিকার, আমরা ভাটি অঞ্চলের মানুষ, ভাটি অঞ্চলে যাদের বসবাস তারা পানি হচ্ছে তাদের অধিকার। এই পানিকে নিয়ে ভারত বরাবরই নোংরামি করেছে। পাকিস্তান আমলে ফারাক্কাবাদের সূচনা হলেও, তার নির্মাণের কাজ শুরু করলেও এটা কিন্তু চালু হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং শেখ মুজিবুর রহমানের কাছ থেকে মাত্র 7 দিনের একটা পরীক্ষামূলক একটা শুরু করার জন্য, কিন্তু পরীক্ষা করার জন্য তারা পরীক্ষামূলক ভাবে এটা চালু করেছিলেন। কিন্তু আজকে বাংলাদেশ 53-54 বছর হলো, এখন পর্যন্ত কিন্তু এই বাঁধ কিন্তু তারা কখনো তাদের মতো করেই তারা ব্যবস্থাপনা করছে। আপনি জানেন যে যখন আমাদের পানির দরকার হয় না তখন আমাদেরকে পানি দেওয়া হয়। আজকে বর্ষা মৌসুম চলছে, এই সময় কিন্তু আমাদের পানির দরকার নেই। এই সময় তারা বর্ষার মৌসুমে কপাটগুলোকে খুলে দিয়ে আমাদের বাংলাদেশে তারা বন্যার সৃষ্টি করে। আপনি দেখেছেন যে বাংলাদেশের বৃহৎ এলাকাগুলো আজকে বন্যা প্লাবিত এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ, গরু ছাগল, তাদের সমস্ত সহায় সম্পদ নিয়ে তারা পানিতে ভাসছে। আমরা ভারতকে দেই ইলিশ মাছ, আমরা দেই জামদানি শাড়ি, ভারত আমাদেরকে দেয় ফেন্সি ডিল, আমাদেরকে দেয় সীমান্তের লাশ। ভারত আসলে বাংলাদেশের কখনো বন্ধু ছিল না এবং বন্ধু হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা তো তাদের সাথে বন্ধু বা স্বামী স্ত্রীর সম্পর্ক করাটা আমাদের বিবেচ্য নয়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষা এবং আমরা ভ্রাতৃত্বমূলক একটা আমাদের মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক আমরা রক্ষা করতে চাই। আমরা কারো গোলামি, আমরা কারো দাদাগিরি আমরা মেনে নিতে পারবো না। আজকে ভারত বাংলাদেশে আমরা দেখেছি যে তারা বাংলাদেশের সরকারের সাথে কখনো তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা তারা করে নাই। তারা সবসময় একটা পরিবারের দিকে তাদের দৃষ্টি, তারা এখানে সেই পরিবারটিকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আমরা দেখেছি যে বিগত 2009 সালে বাংলাদেশে যে শেখ হাসিনা যে ক্ষমতায়নের যেই রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু তৈরি করে দিয়েছিল ভারত, এবং সেই ভারতের সহযোগিতায় তিনি ক্ষমতা আহরণ করে তিনি বাংলাদেশের মানুষকে একটা অবরুদ্ধ গাজায় পরিণত করেছিলেন। গুম খুন অপহরণ থেকে শুরু করে গণহত্যা, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের একটা প্রতিযোগিতা চলছিল। সেই আজকে যিনি গণহত্যার দায়ে অভিযুক্ত তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, তার ঠিকানা হচ্ছে ভারত। ভারত আসলে বাংলাদেশের এই পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী এবং গণহত্যাকারী হাসিনাকে তারা স্থান দিয়ে মূলত বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমি মনে করি ভারতীয় মিডিয়া যেভাবে উস্কানিমূলক ভাবে এবং বাংলাদেশকে কটাক্ষ করে তারা যেইভাবে পানি নিয়ে বক্তব্য দিচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যেই তারা গুজব ছড়াচ্ছে, এটা একটা পরিকল্পিত। আমার মনে হচ্ছে যে খুনি হাসিনার পরাজয়ের বদলা নিতেই তারা এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা এবং এই পানি নিয়ে যে আমরা ধর্ণা দিচ্ছি, আমরা কার কাছে ধর্ণা দিয়েছি, বরঞ্চ তারা আন্তর্জাতিক অপরাধ করেছে, আমাদের ন্যায্য হিস্সা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আমাদের সাথে চুক্তি হয়েছে কিন্তু কোনো গ্যারান্টি ক্লোজ নেই। এই গ্যারান্টি ক্লোজ না থাকার কারণে তারা এই সুবিধাটা সবসময় নিচ্ছে। আমাদের যেই পানি আমাদের পাওয়ার কথা আমরা সেই পানি পাচ্ছি না। আমাদের শুকনার সময় আমাদের বাংলাদেশের সেই জনপদ আজকে সাহারা মরুভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশের কৃষিকাজ আজকে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের সেই প্রাকৃতিক যেই কীট পতঙ্গ, পশু পাখি থেকে শুরু করে জীববৈচিত্র্য আজকে হুমকির মুখে। বাংলাদেশকে আজকে একটা মরুভূমিতে পরিণত করার জন্য তারা একটা প্ল্যান নিয়েছে এবং এই জন্য আমরা দেখেছি যে 54টি অভিন্ন নদীতে তারা ট্রিপাই মুখে বাঁধ নির্মাণ করে তারা বিভিন্নভাবে বাংলাদেশের যে পানির যে প্রবাহ, এই প্রবাহটাকে তারা আটকে দিচ্ছে। ভারতের সাথে আমাদের প্রায় অনেকগুলো জায়গাতে তারা ড্যাম নির্মাণ করেছে, ক্যানেল নির্মাণ করেছে, তার মানে স্বাভাবিক পানির যে প্রবাহ এটাকে তারা বাধাগ্রস্ত করছে। এটা একান্ত ভারত আমাদের প্রতি, তারা কোনোভাবে বাংলাদেশকে তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায় না। তারা এখানে একটা নতজানু সরকার প্রতিষ্ঠা করতে চায়। তারা চায় এখানে শেখ হাসিনার মতো, সেই কারজাইর মতো, সেই লেন্দুক দর্জির মতো একজন কৃত দাসীকে তারা ক্ষমতায় রাখতে চেয়েছিল। কিন্তু এদেশের জনগণ, ছাত্র জনতা তাদের বিক্ষোভের মুখে, তাদের গণ অভ্যুত্থানের মুখে বিগত 5ই আগস্ট তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আপনি দেখেছেন যে কতটা জনরোষ ছিল। আমি সেদিন গণভবনে গিয়েছিলাম, আমি সেখানে গিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম বেশ কিছু মিডিয়ায়। আমি বলেছিলাম যে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে আসলেই গণভবন সাধারণ জনগণের আসার যে সুযোগ এবং যেই স্রোত, এটা আসলেই আজকে পরিণত হয়েছে গণভবনে। বাংলাদেশের মানুষের যে কতটা ঘৃণা, কতটা বিক্ষোভ,
কতটা জিজ্ঞাসা সেদিন আমরা দেখেছি এই গণভবনকে ঘিরে, প্রধানমন্ত্রী সেই সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ঘিরে। আমরা মনে করি যে বাংলাদেশকে নিয়ে ভারতের উচিত বাংলাদেশকে তারা যেন একটা প্রতিবেশী সুলভ আচরণ করে, কারণ ভারতের সাথে কিন্তু কোনো প্রতিবেশী সাথে তাদের সুসম্পর্ক নাই। আপনি জানেন ভারতের সাথে নেপালের সম্পর্ক ভালো না, পাকিস্তানের সাথে ভালো না, শ্রীলঙ্কার সাথে ভালো না, কারো সাথেই ভারতের সাথে সুসম্পর্ক নেই। শুধুমাত্র বাংলাদেশে তারা এক কৃতদাসী হাসিনাকে ক্ষমতায় রেখে তারা তাদের যে সমস্ত দেশ বিরোধী চুক্তিগুলো করিয়ে নিয়েছে, যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একবারে হুমকির মুখে পড়েছে। আপনি দেখেছেন যে বাংলাদেশ থেকে কিন্তু বিগত 28 তারিখে, এই 28শে জুলাই তাদের কিন্তু রেল লাইন কিন্তু উদ্বোধনের কথা ছিল। কোথায় সেই রেল লাইনের উদ্বোধন? বাংলাদেশের মানুষের আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা এই ভারতকে রেল লাইন উদ্বোধন করতে, রেল লাইন চালু করতে দেব না, এবং দেইনি। এবং আজকের এই পরিস্থিতি প্রমাণ করে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা মনে করি বাংলাদেশের এই সম্প্রসারণবাদী, এই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে জেগে উঠেছে, আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ হিসাবে আমরা সামনে অগ্রযাত্রা আমাদের। আমরা মনে করি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটা সার্বজনীন যে সমস্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষের বসবাসের যে একটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা নিদর্শন, সেই বাংলাদেশকে আমরা সামনে ছিল। তো আমরা আমাদের ইচ্ছা ছিল যে আমরা শাপলা চত্বরে আন্দোলন করব, তারপরে ওখান থেকে মাদ্রাসায় চলে যাব মাহফিলে। তো যাই হোক, ওই দুজনকে নিয়ে আমি আসি। তারপরের কাহিনী আমি আর বলতে চাই না। আমি তো সবাই জানেন শাপলা চত্বরে আন্দোলন থেকে অ্যারেস্ট হই। শাপলা চত্বরে আন্দোলন থেকে অ্যারেস্ট হওয়ার 4 ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয়। 25শে মার্চ 4 ঘন্টার পর আমাকে ছেড়ে দেওয়া হয়। মতিঝিল শাপলা চত্বরে আমাকে 4 ঘন্টা পল্টন থানায় আটকে রাখা হয়। সেখানে অনেক হুমকি দুমকি দেওয়া হয়, গালাগালি করা হয়। কেন সেই আন্দোলনে গেলাম, মোদির বিরুদ্ধে আন্দোলনে গেলাম, সব হুজুরা চুপসে গেল, আমি কেন চুপসে গেলাম না, এত বড় সাহস, আদার ব্যাপারে জাহাজের খবর নেই, মানে যত ধরনের আরো ধরনের গালিগালাজ আছে, বাবা মা তুলে আমি সব গালি দিতেও পারবো না। তো এই ধরনের গালিগালাজ করে তারপর গালাগালি করা হয়। তারপর 4 ঘন্টা পর তো ছেড়ে দেওয়া হয়। বলা হয় যে একটা কাগজে সই করার জন্য, কাগজে সই করি, 4 ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া। যখন থেকে আমি মতিঝিল শাপলা চত্বরে গ্রেফতার হয়েছি, তখন থেকেই আমার মনের মধ্যে এটা ঘুরতেছিল যে আমাকে আবারও যে কোনোদিন গ্রেফতার করা হতে পারে। এটা আমি কিছুটা ইশারাও পাচ্ছিলাম। সাধারণভাবে আপনি নিজেও বিভিন্ন সময় নজরদারিতে ছিলেন, একজন বিশিষ্ট সাংবাদিক, সেই হিসাবে আপনার এগুলো বোঝার কথা যে যদি কারো পিছনে লোক লাগানো হয়, নজরদারি করা হয়, যার পিছনে লাগানো হয় সে একটু চিন্তা করলেই বুঝতে পারে, বা একটু চোখ না থাকলে বোঝা যায় যে আমার পিছনে লোক লেগে আছে। মাঝে মাঝে সাংবাদিক পরিচয় দিয়া, বিভিন্ন পরিচয় দিয়ে আমাকে খুঁজতো, আমার এলাকায় আমার ঠিকানা নিত, আমাদের বাজারে এসে খুঁজতো। এরপরে মনে করেন আমি আমার বাড়িতে না, অন্য একটা জায়গায় আসি, ওখানে হুট করে একজন এসে বলতে, হুজুর একজন মনে হয় প্রশাসনের লোক আপনাকে খুঁজতেছে। এরকম আমি আভাস পাচ্ছিলাম যে আমাকে গোয়েন্দা সংস্থা নজরদারিতে রাখছে। এরকম বিভিন্ন সময় তখন ফেসবুকে পোস্টও দিই যে আমাকে আবারও গ্রেফতার করা হতে পারে, গুম করা হতে পারে। এই ধরনের পোস্ট আমি ফেসবুকে দিতে থাকি। 26 তারিখ ছিল শুক্রবার, জুমার নামাজের পর আমার ফ্লাইট ছিল আপনার কক্সবাজার একটা প্রোগ্রাম। তো আমি এয়ারপোর্টের দিকে ঢুকবো, ঠিক সেই সময় আমরা ইউটিউবে ভিডিও দেখতেছি বাইতুল মুকাররমে মোদি বিরোধী আন্দোলন হচ্ছে। আমি কিন্তু এটা জানিও না পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ফ্লাইটে উঠে কক্সবাজারের উদ্দেশ্যে তখন শুনতে পাই হাটহাজারীতে ছেলেরা মাদ্রাসা গেট থেকে বের হয়ে গেছে, আর সেখানে মাদ্রাসা ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে হাটহাজারী থানা থেকে। সেখানে 4টা ছাত্র মারা গেছে। 26 তারিখ চলে গেল, 27 তারিখ, 28 তারিখ, এই 2 দিন তো হেফাজতের আন্দোলন চলছে। হেফাজত হরতাল দিল, আমরা হরতাল পালন করলাম, বিক্ষোভ মিছিল করলাম, শান্তি সমাবেশের মাধ্যমে বা দোয়া সমাবেশের মাধ্যমে যারা শহীদ হয়, বিবারিয়াতে যারা শহীদ হয়, হাটহাজারীতে যারা শহীদ হয়, তাদের জন্য দোয়া করে হেফাজত বন্ধ করে দেয়। 3 তারিখ, এটা তো সবাই জানেন, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে ওনার বউ সহ রিসুডে হামলা করা হয় সোনারগাঁওয়ে। 4 তারিখ আমি একটা মাহফিলে যাই। মানে আমি একেবারে ডে বাই ডে প্রতিদিনের কথাগুলো আমার একেবারে কোডলি মনে আছে। আমি 1 সপ্তাহের ব্যবধানে 2 বার গ্রেফতার হই। বাংলাদেশে ওই 21 সালে মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া আলেমদের মধ্যে আমি একাই 2 বার গ্রেফতার হয়েছি 1 সপ্তাহের ব্যবধানে। এবং আমি কিন্তু সবার আগে গ্রেফতার হয়েছি। প্রথমবারও আমি একা, তখন তো কেউ আন্দোলনই করে না, আমি গ্রেফতার হয়েছি। দ্বিতীয়বারও আন্দোলনের পরে, হরতালের পরেও সারা দেশের এমনকি রিমান্ডে থাকা অবস্থায় আমি শুনতে পারি ফার্স্ট হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আইজুল হক ইসলামাবাদী ভাই এবং মুফতি ইলিয়াস হামিদি হাফিজাল্লাহ, এই 2 জনকে গ্রেফতার করা হয়। এর আগে কিন্তু আমাকে আপনার 6 এপ্রিল গ্রেফতার করা হয়। 5 তারিখ লকডাউন দেওয়া হয়। তো সেই লকডাউনের রাতে আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ, সেখান থেকে প্রোগ্রাম করে রাত্রে আসি। 6 তারিখ আমরা একটা মেয়ে দেখতে যাই বিয়ের জন্য। আমি মিষ্টি কিনতেছি, হঠাৎ করে একজন এসে বলতেছে, হুজুর আপনি দ্রুত সরে যান, প্রশাসনের লোক আপনারা খুঁজতেছে। আমি ওখান থেকে সরে যাই। রাতের বেলায় আমরা ওই হালুয়াঘাট থেকে চলে আসি। বাড়িতে আসার পর 2টা, আনুমানিক 1:30 থেকে 2টা, ঠিক ওই সময়ে আমার দরজায় নক করে। আমি যে ঘরে শুয়েছিলাম, ঘরটা টিনের ঘর। আমার আম্মা আমাকে গ্রেফতার করা হবে এই ভয়ে দরজার মধ্যে শক্ত করে বাঁশ দিয়ে রাখতো এবং একটা রড দিয়ে রাখতো। তো আমার আম্মা সেভাবেই রাখছিল ওই দিন রাত্রেও। তারপর আমি যখন ফার্স্ট টাইম 2-3টা আওয়াজ পাই, টিনের মধ্যে টুকা আওয়াজ পাই, আমি উঠে যাই, লাফ দিয়ে উঠে যাই। আমার পাশের খাটেই আমার আম্মা শুয়েছিলেন, মাঝখানে একটা পর্দা থাকতো। তো পর্দাটা উঠে আস্তে আস্তে আম্মা, ওরা কিন্তু দরজায় নক করতেই আছে জুড়ে জুড়ে, এই মাদানী সাহেব আছেন, এই মাদানী সাহেব আছেন, এই দরজা খুলেন, এই ঘরে কে আছেন, দরজা খুলেন, একেবারে নক করতেছে, জুড়ে জুড়ে নক করতেছে। তো এই আওয়াজের কারণে আমি আস্তে আস্তে আম্মাকে বলি, আম্মা তুমি একটু জিজ্ঞেস করো ওরা কারা, কি কেন ডাকতেছে। তখন আম্মা জিজ্ঞেস করতেছে যে আপনারা কারা, কি জন্য আসছেন। ওরা কোনো কথা শুনতেছে না, দরজা খুলেন, দরজা খুলেন, দ্রুত দরজা খুলেন, মাদানী সাহেব আছেন, এরকম একেবারে একের পর এক বলতেই আছে। আইডিয়া করতেছিলাম যে এরা র্যাব 1 হইতে পারে, যেহেতু আমাকে ফোন দিছিল র্যাবের থেকে। এর মধ্যে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিই যে আমাকে গুম করা হতে পারে,
এবং আমাকে গুম করার চেষ্টা চলছে, এরকম ছোট্ট আমি পোস্ট করে দরজা থেকে দেখা যায় না এমন একটা জায়গায় গিয়ে বসে থাকি। ওরা আঘাত করতে করতে দরজা খুলে ফেলছে। খোলার পর আমার রুমের সবকিছু তন্ন তন্ন করে খুঁজছে, যার মোবাইল পাইছে তাকেই ধরছে, তল্লাশি চলতেছে, যার ফোন পাচ্ছে তারটাই নিয়ে নিচ্ছে। আমাদের মা বোনদের কোনো কথাই শুনতেছে না, মহিলারা পর্দায় থাকে। আমার বাস্তি তখন দাওরা হাদিস পড়াশোনা করে, তার পর্দা মেনটেন ঠিক নাই। আমার আম্মা পর্দা করে, তার পর্দা ঠিক নেই। মানে যাকে যেভাবে পারতেছে মহিলাদেরকে বালিশ তুলতেছে, সব হজবরল অবস্থা। এখানে যে মুসলমানদের ঘরে ঢুকছি, একটা আলিমের ঘরে ঢুকছি, এখানে মা বোন আছে, এটা কোনো তোয়াক্কা নাই। একটা লাইট, অনেক পাওয়ারফুল একটা লাইট ছিল, ওই লাইটটা ধরছে। লাইটটা ধরার সাথে সাথে বলছে এই যে পাইছি, মাদানিরা পাইছি, এই যে বসে আছে। একটা কথা বলে নেওয়া ভালো, আমার গায়ে কিন্তু তখন কিছুই নাই, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, বা একটা নর্মাল একটা ফতুয়া আর লুঙ্গি। আর লুঙ্গিটাও আমি যেহেতু ডিঙ্গাইছি, ঘর ডিঙ্গাইতে হয়েছে, ঘুমের মধ্যে তো সবসময় লুঙ্গি ঠিক থাকে না, ওই অবস্থায় আমি ধরে রাখছি। লুঙ্গি পরার সময়টা পর্যন্ত আমি পাচ্ছি না। পরার লাথি দিয়ে আমি যে রুমে ছিলাম, এই রুমে ঢুকে আর লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলে, দরজা ভেঙে একবার ঢুকে যায় ভিতরে। ভিতরে ঢুকাই মানে আমাকে ওরকম মুখে হাত দিয়ে ধরে ফেলে ঠাস করে। আমি তখন বলি যে আপনারা যারাই আছেন দয়া করে আমাকে একটু পাঞ্জাবিটা পরার সুযোগ দেন। আরেকজনকে বলছে তাড়াতাড়ি টুপি পরাও। মানে ওরা ওই কালো একটা 2-3 বলি একটা কাপড়, মানে 2-3টা বাজ একসাথে মনে হয়, কাপড়টা খুব মোটা, এগুলোরে পরাইলে এটা টুপি বলে। এটা এখান থেকে টান দিলে এই পর্যন্ত চলে আসে, টান দিয়ে কালো একটা কাপড় আমাকে পরাই দিচ্ছে। এইভাবে একজন এদিকে ধরছে, একজন এদিকে ধরছে, একেবারে আলগি দিয়ে আমাকে একবারে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। মানে আমি দাঁড়ানোর সুযোগ পাচ্ছি না, লুঙ্গি পরার সুযোগ পাচ্ছি না। তখন আমাকে হ্যান্ডকাপ পরানো হয়নি, শুধু মাথায় টুপি, কালো কাপড়টা আর কি। মানে হাত তো খোলা, আমি টুপিটা তুলে ফেলি। তোলার সাথে সাথে দেখি আমার এক ভাই, আমি বলি ভাই দিলু ভাই আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে গুম করতেছে, তুমি সবাই বলে দাও এলাকায়। নিয়ে গিয়ে গাড়িতে তুলে র্যাবের পোশাক পরিহিত, মানে AK-47 টাইপের বড় বড় বন্দুক, এই ধরনের অস্ত্র নিয়ে একেবারে র্যাবের কালো কাপড় মাথায় বাঁধা, র্যাবের পোশাক পরা। এতক্ষণ পর্যন্ত আমার ধারণা ছিল যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে যেভাবে গুম করা হয়েছে, বাংলাদেশে গুম করছে, পাইছে গিয়ে ইন্ডিয়ায়, তারপরে ওই আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর সাক্ষী কি নাম ওর, সুকরঞ্জন বাণী, ওকে যেমন গুম করার পর ইন্ডিয়ায় পাওয়া গেছে। তো আমার তখন ধারণা ছিল আমাকে গুম করতেছে কিনা, গ্রেফতার পাল্টা গ্রেফতার এবং আমার মোদি বিরোধী আন্দোলন। এই কারণে আমার এই টেনশনটা কাজ করতেছিল চরমভাবে। কারণ আমরা তখন জানি যে রয়ের আধিপত্য বাংলাদেশে কত বেশি গভীরে ঢুকে গেছে। যখন র্যাবের পোশাক দেখি, সত্যি বলি মানে আমাকে গ্রেফতার করা হচ্ছে, আমাকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে আমার মধ্যে একটা মানে স্বস্তি যে না এরা না, এরা যেহেতু র্যাব এভাবে পোশাক পরে আসছে তাহলে আমার গুম করবে না হয়তো। তো আমাকে একটা হাইস গাড়িতে উঠায়, কালো একটা র্যাবের গাড়ি, হাইস গাড়িতে উঠায়। 160 জনের মতো র্যাব সদস্য, পুরো এলাকা, আমাদের পুরো গ্রাম ঘিরে ফেলে, আমার বাড়ির আশপাশ সম্পূর্ণ ঘিরে ফেলে। তো আমাকে গাড়িতে উঠানো হয়। সে ওয়াকি টকি দিয়া বলতেছিল যে অপারেশন সাকসেস, এই কথাগুলো বলতেছিল উপরে কাউকে। আর আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গেছিলাম যে ওরা গাড়িতে ওঠার সাথে সাথে রুটি আর কলা খাচ্ছিল। অবাক হয়ে গেলাম, এরা তাহলে সারা রাত খায় নাই। আবার এরা দেখলাম যে রুটি কলা খাওয়ার পরেই কয়েকটা ঘুমায়ও যাচ্ছে, মানে সারা রাত ঘুমায়ও নেই। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিছে, মোবাইল নিয়ে আমার পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে। আমি প্রথমে পাসওয়ার্ড দিতে চাই নাই, পরে চিন্তা করলাম পাসওয়ার্ড না দিলে এরা গালাগালি করবে, হয়তো মারতেও পারে। আর আমার পাসওয়ার্ড আমি জানি না, এটা তো বিশ্বাসযোগ্য না। তাই পাসওয়ার্ডটা বলার পরেই সাথে সাথে আমার ফেসবুকে ঢুকে ওই যে আমি পোস্ট করছিলাম যে আমাকে গুম করা হচ্ছে বা হতে পারে, এরপরে আরেকটা পোস্ট করলো যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা টেনশন করবেন না, যাতে করে সবার মধ্যে একটা মিসগাইড করা, তথ্য বিভ্রাট তৈরি করে, এগুলোর কারণে হয়তো করছে তারা। রাত্র 2টা স্বাভাবিকভাবেই মানুষের ইস্তিনজা ধরে, ওই সময়টাতে আমার প্রচন্ড ইস্তিনজার চাপ। তো এর মধ্যে আবার আমার ফেসবুক ঘাটতেছে, মোবাইলে ঢুকে সব চেক করতেছে, মেমোরি যা যা আছে সবকিছু চেক করতেছে। ময়মনসিংহ থেকে যে সড়কটা দুর্গাপুর বিরিশিরি গেছে, ওই সড়কটাতে যেতে 10-15 কিলো যেতে হয়। ওই রাস্তায় যাওয়ার কিছুক্ষণ পরে আমাকে তারা ইস্তিনজা করার সুযোগ দেয়। ইস্তিনজা করতে তো দিছে, একজন র্যাব সামনে গিয়ে দাঁড়াইছে আর একজন পিছনে। তো এইভাবে একজন সামনে একজন পিছনে, আমি আমার প্রস্তাব আসতেছে না, মানে আমি ইস্তিনজা করতে পারতেছি না। মানে অনেক ইস্তিনজা ধরছি কিন্তু ইস্তিনজা করতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছিল তখন আমি বললাম যে আমার ইস্তিনজা আসতেছে না। পরে বলতেছে তুই কি ভাব ধরস বেটা। ময়মনসিংহ আজাদ সিএনজি পাম্পে গিয়ে দাঁড়ালো আবার গাড়িটা, ওয়াশরুমে গিয়ে আমি ওয়াশরুমে ইস্তিনজা সারলাম। গাজীপুরের আগে আগে সম্ভবত ফজরের নামাজের সময় হয়ে যায়। তখন আমি ওদেরকে বললাম যে আমাকে একটু ফজরের নামাজের সুযোগ দেন। তো ওরা ফজরের নামাজের সুযোগ দিবে না, কোনোভাবেই না। বললো যে গাড়িতে নামাজ পড়তে পারলে পরে। ওরা আমি বললাম যে গাড়িতে তো ওজুর ব্যবস্থা নাই, আমার তো ওজু নাই। বললো তাইলে আর নামাজ পড়া যাবে না, নামাজ পড়ার সুযোগ নেই। গাজীপুর পার হওয়ার সাথে সাথেই, চৌরাস্তা পার হওয়ার সাথে সাথেই আমাকে আবারও হেলমেট পরাই দেওয়া হলো। এই যে এইভাবে বেঁধে ফেলছে, একেবারে হ্যান্ডকাপ লাগিয়ে দিছে, আর মাথায় হলো কালো কাপড়। তখন আমার মানে এই সিচুয়েশনটা, এটা একটা মানুষের জন্য কতটা কষ্টের, মানে এটা বলে বোঝানো যাবে না। কাউকে যদি ওই পরিস্থিতিতে কেউ যদি পড়ে যে মাথা পুরাটা ঘোরা, চোখে দেখা যাবে না, আর পিছনে এইভাবে হাত দিয়ে বাঁধা, মানে এই পরিস্থিতিটা যে কতটা কষ্টের, মানে না আপনাকে কোথায় নিচ্ছে আপনি জানবেন না, আপনি নড়াচড়া করতে পারবেন। তখন আমাকে মশা কামড় দিচ্ছে, কিন্তু আমার মশা সরানোর কেউ নেই। দীর্ঘ সময় আমাকে এইভাবে নিয়ে যাওয়া হলো, খুব বেশি সময় না, গাজীপুর থেকে মাত্র আধা ঘন্টা সময়ের মতো, এর কিছু সময় বেশি। মানে আমি আইডিয়া করতেছিলাম যে ফজর রক্ত শেষ, আমি গাড়ি থেকে নামায় আমাকে দুইজন এভাবে আপনার এইভাবে রেখে 2 হাত 2 দিকে তুলে আস্তে আস্তে হাঁটায়। তখন আমার চোখ কিন্তু লাগানো, আমি দেখতেছি না কোথায় আছে। সিঁড়ি দিয়ে দইরা তুলতেছে, এটাও বুঝতেছি সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে। তো আমাকে একটা রুমের মধ্যে রাখা হলো, সোফা, লম্বা সোফার মধ্যে বসতে দেওয়া হলো। একটা লোক আসছে আমার আশেপাশে এরকম একটা। তারপর আমার চোখ খুলে দিছে, চোখ খুলে দেওয়ার পর নর্মালি জিজ্ঞেস করছে ফোনে কার সাথে যোগাযোগ, এই সেই বিপি নূরের নাম্বার, মামুনুল হক সাহেবের একেবারে বিশ্রী ভাষায় ওনাকে গালাগালি করতো। আর আমার প্রতি ওরা চরম ক্ষুব্ধ ছিল। মামুন শাহ হুজুরকে যখন সোনারগাঁও রিসোর্টে আক্রমণ করে, তখন আমি একটা
কঠিন ভাষায় শক্ত ভাষায় একটা লাইভে এসে বক্তব্য দিই, সরকার পতনের আন্দোলনেরও ডাক দিই। যদিও আমার আন্দোলনে তখন তো আর কিছু হয়নি বা হবেও না, বাকি আমাদের কষ্টে আমি সরকার প্রধান সহ সবাইকে খুব কড়া ভাষায় কথা বলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মোদির সাথে ঘুরে, তখন যদি কেউ কাবিন নামা জিজ্ঞেস করে যে কাবিন আছে কিনা, দুজন একসাথে ঘুরতেছে, আমি এই ধরনের কথা বলে ফেলি। এই কথাগুলোর কারণে ওরা আমাকে মানে যেই পাইতো মনে হয়তো আমার মনে কামড় দিয়ে খায় ফেলবে, এত রাগ এরা আমার প্রতি। টয়লেটে ঢোকার ঠিক আগ মুহূর্তে আমার কাপড়টা খুলে দেওয়া, জানলা দিয়ে একটু উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করি যে আমি আসলে কোথায় আছি। কয়েকটা ভবন দেখা যায়, কিন্তু এখান থেকে কোনো সাইনবোর্ড বা কোনো কিছু দেখা যায় না। রেডি উজু করি এই যে তখন আমার এই ভাগনাকে, ও আমার ভাগিনা, ওকে আমি তখন ওই রুমে দেখতে পাই, ওকেও ধরে নিয়ে গেছে আমার সাথে। তখন আমি বুঝতে পারি, তখন আমাদের দুইজনকেই নামাজের সুযোগ দেওয়া হয়। সূর্য উঠে গেছে তখন ফজরের নামাজের সুযোগ দিচ্ছে, যাই নামাজ দিচ্ছে, উজু করে নামাজ পড়ার পরে এই যে আপনার এইভাবে তুলে আমার সামনে, আমি কিন্তু সামনে বসা, দুটোটা পাও এইভাবে টেবিলের উপরে তুলে, তারপর একটা সিগারেট, হুজুর মাইন্ড করেন না, আমার একটা সিগারেট খাওয়ার অভ্যাস আছে, এই স্টাইলে একটা সিগারেট নিয়ে এইভাবে আমি মনে করেন বসে আছি সামনে, দুইটা পাও এইভাবে উপরে দিয়া, তারপরে টেবিলের উপরে আমি আরো নিচে। ওই অফিসারের নাম কি ভাই? আমি তো নাম বলতে পারবো না, সিভিলে। আমি এই অফিসার এবং আরেকজন অফিসারকে হিন্দি বলতে শুনছি, মানে ওরা নিজেরা মাঝে মাঝে হিন্দিতে কথা বলছে, এটা আমি নিজে শুনছি ভাই। এবং একবার আমার চোখ বাঁধা অবস্থায় একবার ওরা জিজ্ঞেস করতেছে যে বলেন তো আমরা কারা, এটা জিজ্ঞেস করছে আমাকে। আমি কিন্তু বুঝতে পারছি হিন্দি কথা শুনছি, আবার জিজ্ঞেস করতেছে বলেন তো আমরা কারা। তখন আমি কিন্তু ইচ্ছা করেই যে বলি নাই যে আপনারা র হইতে পারেন বা র। কেন বলি নাই? কারণ আমি বুঝে গেছি, এটা বুঝলে ওরা যদি আমাকে আবার আক্রমণ করে বা আমাকে যদি আঘাত করে, এই জন্য আমি বলছি আপনারা তো র্যাবের লোকই, আপনারা যেহেতু এখানে র্যাবের মানে আমি দেখছি র্যাব তুলে নিয়ে আসছি। তখন আমার বলে র্যাব তুলে নিয়ে আসছে, আপনারা কেমনে বুঝলেন? আমি বলছি আমি যখন গাড়িতে উঠি তখন তো আমি কাপড় খুলে দেখছি র্যাবের পোশাক পরা আমার বাড়ির কাছে, তো এইভাবে আমি বুঝে গেছি। তো ও একেবারে মানে এরকম ভাব যে কি বলবো, দুইটা পা উপরে তুলে সিগারেট খায়া আবার ধোয়া ছাড়তেছিল, মানে এটা একটা বিশ্রী অবস্থা। এই হুজুর, আপনারা বলেন ইসলামী সঠিক ধর্ম, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম সঠিক না, এগুলো কই পাইছেন? পৃথিবীতে কত সভ্যতা আসলো গেল, রোমান সভ্যতা, আর কতগুলো সভ্যতার নাম বললো এই সভ্যতাগুলো বিলীন হয়ে গেছে। এই আপনারা যে সভ্যতার কথা বলেন, এটাও একসময় বিলীন হয়ে যাবে। সে যে চলে যাওয়ার পরে যে আসার সাথে সাথে আপনার এই ফার্স্ট আমার ওয়াজ স্যার একটা বয়ানে বলছিলাম যে যদি কেউ আল্লাহকে না মানে, ইসলাম না মানে, রসুলকে না মানে, ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে সে যেই হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সেই প্রধানমন্ত্রী আমি মানি না, রসুল প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, যদি ইসলামের বিরুদ্ধে যায়। তখন আমি মনে মনে বলতেছি ওইসে আমার উপরে দিয়ে অনেকটা জ্বর যাবে। বয়ানটা ছাড়া আর একেবারে মানে কি বলবো, সামনে তো কি আছে বুঝেনি, মানে আমার মা কে নিয়ে আর কি ওই একটা ঠাস করে আমাকে একটা চল মারে। মানে এই বয়ানটা ছাড়া পরেই তাহলে আদার ব্যাপারে তুই জাহাজের খবর লস, এই সেই এগুলো বইলা একেবারে মানে আপনার কি বলবো, আমার তো ওদের হাতগুলো তো ট্রেনিং এর হাত, তো স্বাভাবিকভাবেই একটা জুড়ে চড়ে আমি ভাই কি বলবো, মানে আমার কান একেবারে কিছুক্ষণ সময়। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন তাই না? এবার আপনাদের মূল্যবান মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রফিকুল ইসলাম মাদানী কিন্তু বিস্তারিত জানিয়েছে তার সাথে কি ঘটনা ঘটেছে, তাকে কোথায় নেওয়া হয়েছে এবং তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তার সাথে কিভাবে উল্টাপাল্টা কাজ করা হয়েছে, যাবতীয় সব বিষয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন, এই লাইভের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। এবং কি আরও একটি লাইভ টকশো আপনারা দেখেছেন, বর্তমান বন্যার পরিস্থিতি নিয়ে ভারতের কোনো হাত আছে কিনা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার সাথে সাথে আর একটি ভিডিও আপনারা দেখেছেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন তার আত্মহত্যা করা ভালো পালানোর চেয়ে। তো যাই হোক, এই তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি তিনটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, শুনেছেন। তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।